সাইলেন্ট ভ্যালির ধূসর কুয়াশা আর শান্ত নির্জনতা এখন আর আগের মতো নিঝুম নেই। আগে যেখানে কেবল আরিয়ানের পাথুরে নিঃশ্বাস আর ইগনিসের থাবার শব্দ শোনা যেত, এখন সেখানে যুক্ত হয়েছে মায়ার চঞ্চল উপস্থিতি আর ট্যাঙ্কের ভারী লাফানোর শব্দ। এই উপত্যকাটি যেন এক নিভৃত প্রশিক্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যেখানে আরিয়ান নিজেকে নতুন করে আবিষ্কার করছে। সকালের কুয়াশা যখন উপত্যকার পাথরগুলোকে ঢেকে দেয়, তখন আরিয়ান তার 1.0 লেভেলের হাড়ের ওপর স্থিরতা বজায় রেখে একটি বিশাল স্লেজ টানার চেষ্টা করছিল। আজ সে একা নয়। কায়েনের নতুন সঙ্গী ট্যাঙ্ক তার লোহার মতো শক্ত শিং দিয়ে স্লেজের পেছন থেকে ধাক্কা দিচ্ছে। ট্যাঙ্ক যদিও আকারে ছোট, কিন্তু তার গায়ের জোর আর একাগ্রতা আরিয়ানের কাজকে সহজ করে দিচ্ছে। সাবাস ট্যাঙ্ক, আরেকটু জোর, কায়েন উৎসাহ দিচ্ছিল। সে নিজেও স্লেজের চাকাগুলো মেরামত করে দিচ্ছিল, যাতে আরিয়ানের সলিড হাড়ের ওপর চাপটা একেবারে ভেঙে পড়ার মতো না হয়। অন্যদিকে মীরা আর তার সঙ্গী মায়া উপত্যকার ওপরের উঁচু খাঁজে বসে আছে। মায়া মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যাচ্ছে এবং উপত্যকার দূরবর্তী কোনো খাদের নিচে লুকিয়ে থাকা বিশেষ এক ধরনের গ্রে মস খুঁজে বের করছে। আরিয়ান, মায়া উত্তর দিকের গুহায় এক ধরনের এনার্জি রুট খুঁজে পেয়েছে। মীরা ওপর থেকে চিৎকার করে বলল, ওগুলো খেলে তোমার পেশির ক্লান্তি দূর হবে। মায়ার এই ইনভিজিবিলিটি আমাদের অনুসন্ধানের গতি অনেক বাড়িয়ে দিয়েছে। আরিয়ান ঘাম মুছতে মুছতে থামল। 18 ইঞ্চির ইগনিস তখন ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াল। ইগনিস যেন এই ছোট দলটির নেতা। সে তার গম্ভীর চাহনি দিয়ে ট্যাঙ্ক আর মায়াকে নির্দেশ দিচ্ছিল কিভাবে আরিয়ানকে সাহায্য করতে হবে। তুমি কি ভাবছ আরিয়ান? কায়েন পাশে এসে বসল। আমি ভাবছি আমাদের এই ছোট পরিবারটার কথা। আরিয়ান মৃদু হাসল। এথেরিয়ার একাডেমির সেই ম্যাজিক হিউম্যানদের অজেয় শক্তির কথা মনে পড়লে এখনও শিউরে উঠি। সেখানে এলিনা একা লড়াই করছে, আর আমি এখানে কত শান্তিতে আছি। এই শান্তিতে আমার অপরাধ বোধ হয় মাঝে মাঝে। মীরা নিচে নেমে এসে বলল, অপরাধ বোধ করো না আরিয়ান। এলিনা তোমাকে বিশ্বাস করে বলেই তোমাকে দূরে পাঠিয়েছে। ওই একাডেমিতে যারা আছে তারা সবাই ক্ষমতার লোভে অন্ধ। তাদের মধ্যে আমাদের মতো এই বন্ড নেই। যখন সময় আসবে, আমাদের এই ঐক্যই ওদের ওই যান্ত্রিক আর জাদুকরী অহংকারকে পরাজিত করবে। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় তারা যখন আগুনের চারপাশে বসে, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। 18 ইঞ্চির ইগনিস মাঝখানে বসে আছে, আর তার দুই পাশে মায়া আর ট্যাঙ্ক গুটিসুটি মেরে শুয়ে। আরিয়ান দেখল তার 1.0 লেভেলের হাড়ের সেই কাঁপুনিটা এখন আর নেই। সে এখন এই স্তরের ক্ষমতার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। যদিও 1.1 লেভেল এখনও বহু দূরে, কিন্তু সে আর অস্থির নয়। হঠাৎ উপত্যকার বাতাসে এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হল। মায়া হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং ট্যাঙ্কের শিংগুলো লালচে হয়ে উঠল। ইগনিস উঠে দাঁড়িয়ে কান খাড়া করল। কিছু একটা আসছে, আরিয়ান নিচু স্বরে বলল। সে তার কালচে তলোয়ারটির হাতল ধরল। কুয়াশা চিরে একটি জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষের অবয়ব দেখা গেল। লোকটির পরনে ছেঁড়া পোশাক, কিন্তু তার হাতে একটি লাঠি, যা থেকে মৃদু নীল আলো বের হচ্ছে। লোকটি তাদের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। ভয় নেই তরুণ যোদ্ধারা, বৃদ্ধের কণ্ঠস্বর প্রতিধ্বনির মতো শোনাল। আমি কোনো একাডেমির গুপ্তচর নই। আমি এই উপত্যকার একজন নগণ্য পর্যবেক্ষক মাত্র। অনেকদিন পর এই মাটিতে প্রাণস্পন্দন অনুভব করলাম, বিশেষ করে ওই নীল আগুনের অধিকারী বৃষ্টি। এর ভবিষ্যৎ অনেক গভীরে। আরিয়ান সতর্ক হয়ে বলল, আপনি কে? আমাদের এখানে থাকার কথা তো কারো জানার কথা নয়। বৃদ্ধ হাসল। প্রকৃতি সব জানে। তোমরা এখানে শিকড় গাড়ছ, তা ভালো, কিন্তু মনে রেখো 1.0 লেভেলের হাড় নিয়ে তুমি কেবল মাটির উপর টিকে আছো। আকাশের দিকে তাকাতে হলে তোমাকে এই উপত্যকার একটি গোপন পরীক্ষা দিতে হবে। এথেরিয়ার একাডেমির ওই দেয়ালগুলো সাধারণ হাত দিয়ে ভাঙা যায় না। 49টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আরিয়ান বুঝল এই শান্ত দিনগুলো হয়তো এক গভীর প্রস্তুতির অংশ, এবং এই বৃদ্ধ লোকটির আগমন তাদের লক্ষ্যকে আরও পরিষ্কার করে দেবে।